আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপি জামায়াত ও এনসিপির সাথে বৈঠকে প্রধান উপদেষ্টার বার্তা। শিক্ষার্থীদের আন্দোলন ও বহিরাগতদের হামলার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, আজ সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ। জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দলটির মূল চ্যালেঞ্জ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা মনে করছেন বিশ্লেষকরা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্বুদ্ধ করতে প্রত্যাশা। এবং সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ নেদারল্যান্ডসের খেলা আজ, এক ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়ের হাতছানি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জামায়াত এবং এনসিপি এই তিনটির রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় তিনি এই বার্তা দেন। বৈঠক শেষে বিএনপি বলেছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তবে জামায়াতে ইসলামীর দাবি, বিচার এবং সংস্কার না করে নীল নকশার নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আর ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। চকর মালিথার রিপোর্ট। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে রোববারের আলোচনায় বিকেলে প্রথমে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, দ্বিমত নাই, কোনো কনফিউশন নেই। কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তর কথা বলি, যেটা বাস্তব, তখন এই বলতে চাই আমরা এই তারিখে নির্বাচন চাই না, ষড়যন্ত্র করছি। এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। এরপর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। সন্ধ্যা 7:30টায় 8 সদস্যের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে বিএনপি। আমাদের আশঙ্কা যে নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে। তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময়ে আপনার যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে, সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হয়েছে এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, আমাদের সঙ্গে একমত। বিএনপির প্রতিক্রিয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন বৈঠক নিয়ে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। প্রেস সচিব জানান, জাতীয় পার্টির বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে দলগুলো। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সকালের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর রোববার রাতে বহিরাগতদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরিতেও ভাঙচুর করে তারা। বহিরাগতদের হামলা চলাকালে ক্যাম্পাসের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা পেছনের দরজা দিয়ে নিরাপদে সরে যান। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের একক কম্বাইন্ড ডিগ্রির দাবি করা শিক্ষার্থীরা জরুরি সভায় উপাচার্য সহ উপস্থিত সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। শিক্ষকদের প্রায় 6 থেকে 7 ঘন্টা অবরুদ্ধ করে রাখার এক পর্যায়ে দ্বিতীয়বারের মতো একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। পরে মিলনায়তনের বাইরে অবস্থানরত ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতরা হামলা চালায়। প্রশাসন সামনে উপস্থিত ছিল, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, দৌড়ায় পালাই গেছে। স্টুডেন্টদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে, এমনকি অডিটোরিয়ামের ভিতরেও ইট পাটকেল নিক্ষেপ করছে। আমার সামনে আমার এক বোনকে সে একটা লাঠি দিয়ে আঘাত পর্যন্ত করছে। দেখলাম স্যাররা এখানে কথা বলছিল, কথা বলে হঠাৎ করে আমরা কিছু জানি না হুটহাট বহিরাগত অনেকে চলে এসে এখানে ইট পাটকেল মিলছে এবং যাকে বাড়ছে তাকে মারছে। খুলনায় রূপসা সেতুর 2 নম্বর পিলারের বেজমেন্ট থেকে সিনিয়র সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা। পিবিআই ও সিআইডি ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সাংবাদিকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক বুলু 3 দশকের বেশি সময় ধরে টেলিভিশন, পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করে আসছেন। জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের এই দিনে বিএনপি গঠন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচি রয়েছে দলটির। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনেক দায়িত্ব, আর মূল চ্যালেঞ্জ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। রাহুল রায়ের রিপোর্ট। 47 বছর আগে এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাত্র 3 বছরের মাথায় বড় ধাক্কা খায় দলটি। 1981 সালের 30 মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে 1983 সালের 21 ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া, হন দলের চেয়ারপারসন। 1991 ও 2001-এ বিএনপি ক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। 1/11-এর প্রেক্ষাপটে বদলে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ডও দেয়া হয়। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় অবস্থান করছেন বেগম জিয়া। 2018 সাল থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন লন্ডনে নির্বাসিত তারেক রহমান। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপিকে বড় দায়িত্ব নিয়ে সামনের পথ পাড়ি দিতে হবে। যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল এই মুহূর্তে, তার দায়িত্বটা অনেক বেশি এবং তাকেই এই ব্যাপারে নেতৃত্ব দিতে হবে। শেখ হাসিনার 15.5 বছর শাসনে বা তারও আগে আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন আমলে 11 সময় 2 বছর, এই পুরোটা সময় বিএনপি নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, নানাবিধ অত্যাচার সহ্য করেছে। গণতন্ত্রের পথে যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেইটা নিশ্চিত করা, তাদেরকে যদি কিছু ত্যাগ স্বীকারও করতে হয় এবং ছাড় দিতে হয় সেটা দেওয়া, তবে অবশ্যই ছাড় বা ত্যাগ স্বীকারটা জাতীয় স্বার্থের নিরিখেই করতে হবে। দলীয় নেতাকর্মীদের আরও সুশৃঙ্খল হওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক মাহবুবুল্লাহ। এটা নিছক ক্ষমতার লড়াই হিসেবে চিন্তা করলে হবে না, এইটাকে দেশ গঠনের একটা লড়াই হিসেবে চিন্তা করতে হবে এবং তার জন্য থাকতে হবে সর্বোচ্চ দেশপ্রেম। বিএনপি কর্মীদের সবাই যাতে এক বাক্যে এক মনে যেটাকে বলা হয় শপথবদ্ধ হয়, সেটার জন্য তাদেরকে কাজ করতে হবে। সামনের দিনগুলোতেও আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপিকে সবসময় রাষ্ট্রের
কল্যাণের কথা চিন্তা করে এগুতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চীন সরকারের আমন্ত্রণে 5 দিনের সফর শেষে আজ রাতেই দেশে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল। এরপর রাতেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় দেশে সবুজ বেষ্টনী বিনির্মাণ কার্যক্রমে অংশ নেন সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করবে প্রত্যাশা সচেতন মহলের। রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চরমভাবাপন্ন আবহাওয়ার জেলা চুয়াডাঙ্গা। গ্রীষ্মের তীব্র তাপদাহ, বর্ষায় অতিবর্ষণ এবং শীতে তীব্র শৈত্যপ্রবাহই যেন জেলার স্বাভাবিক চিত্র। এখানকার জলবায়ুর উন্নয়নে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা গবেষণায় দেখেছি যে একটি বাড়ির আশেপাশে যদি পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে তাহলে 7.5% উষ্ণতা কমে যায় ঘরের ভিতরে। এই শীতল রাখার ব্যাপারটা কিন্তু খুব জরুরি, কারণ না হলে কিন্তু আমরা কি করছি, আমরা ফ্যান লাগাচ্ছি, আমরা এয়ার কন্ডিশন চালাচ্ছি, চালিয়ে কিন্তু আমরা কার্বন নিঃসরণ করছি ইলেকট্রিসিটির মাধ্যমে। সুতরাং এটাকে যদি প্রশমিত করতে হয়, এটা যদি কমাতে হয়, তাহলে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবুজ উৎসবে পরিবেশ রক্ষার প্রত্যয় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের। আমরা সবাই উদ্যোগ নিব যে গাছগুলো লাগানো, বিভিন্ন দুর্যোগ থেকে গাছ আমাদেরকে রক্ষা করে। প্রকৃতির বিরূপ আবহাওয়া থেকে মুক্ত হওয়ার জন্য যে বৃক্ষরোপণ কর্মসূচি, এর কোনো বিকল্প নাই। গাছ পরিবেশের বন্ধু, আমরা গাছ লাগাই, গাছে অনেক উপকার দেয়, গাছের ছায়া দেয়। সো সেক্ষেত্রে আমাদের কোম্পানি বাংলালিংক সবসময় এই ধরনের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোতে থাকে। সমন্বিত প্রচেষ্টায় সবুজ শ্যামল চুয়াডাঙ্গা নিশ্চিতের প্রত্যাশা বিশিষ্টজনদের। শিক্ষার্থীদের মাঝে গাছ তুলে দিয়েছে। এই ধরনের আয়োজন নিঃসন্দেহে জেলাবাসীর জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। একদিকে যেমন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করা নিশ্চিত হবে, বৈশ্বিক উষ্ণায়ন এই প্রক্রিয়াটাকে আমরা প্রশমন করতে পারবো। পরিচর্যার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বৃক্ষরোপণের যে উদ্দেশ্য, এটি সফল হবে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে বৃক্ষায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবার বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজ প্রসঙ্গ। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে আরও 78 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে 32 জন ত্রাণপ্রার্থী ছিল। শহরের হাসপাতালগুলিতে ইসরায়েলের আক্রমণ ও গুলিবর্ষণে বেশ কিছু খবর পাওয়া গেছে। ইসরায়েলের গাজা সিটি দখল করে 10 লক্ষ মানুষকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রবিবার ঘোষণা করেছেন যে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা সপ্তাহান্তে গাজায় নিহত হয়েছেন। 3 মাস নিষেধাজ্ঞা শেষে আজ থেকে খুলছে সুন্দরবনের দ্বার। আবারও পুরনো আবহে ফিরছে পর্যটক আনাগোনা ও জেলেদের কর্মব্যস্ততা। ইতিমধ্যে অভয়ারণ্য সহ 11টি পর্যটন কেন্দ্রকে ঘিরে প্রস্তুতি শেষ করেছে বন বিভাগ। পর্যটকদের স্বাগত জানাতে নতুন করে সাজানো হয়েছে কটকা, কচিখালী, করমজাল, হারবাড়িয়া ও আন্ধারমানিক সহ 11টি পর্যটন কেন্দ্র। আজ থেকে পর্যটন ও মাছ আরোহণের জন্য অনুমতিপত্র ইস্যু শুরু হবে বলেও নিশ্চিত করেছে বন বিভাগ।
বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদ নদী খাল ও বনে মাছ ধরা এবং পর্যটক প্রবেশ সম্পূর্ণ বন্ধ ছিল। আগামী এক সপ্তাহে 50 লাখ সদস্য সংগ্রহের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় যুব শক্তির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, সারা দেশের 8টি বিভাগের সবগুলো ইউনিয়ন থেকে 50 লক্ষ সদস্য সংগ্রহের পাশাপাশি যুবকদেরকে তাদের অধিকারের প্রতি সচেতন করতে একাধিক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া যুবকদের মধ্যে নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব এবং সামাজিক দায়িত্ববোধের উন্নয়ন, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন সুযোগ সৃষ্টি করবে। যুব সমাজকে সংগঠিত করে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করানোই এই কর্মসূচির অংশ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলাদেশস্থ আমেরিকান ওয়েলনেস সেন্টার AWC এর আয়োজনে অধ্যাপক ডক্টর মুজিবুল হকের স্বাস্থ্য বিষয়ক গ্রন্থ সুস্থতার মূল মন্ত্রের মোড়ক উন্মোচন ও হেলথ 24 পোর্টালের উদ্বোধন হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন IUBAT-এর উপাচার্য অধ্যাপক ডক্টর আবুর রব, এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর শাহজাহান খান প্রমুখ। বর্তমান সময়ে ওষুধের উপর নির্ভরশীলতার পরিবর্তে প্রতিরোধমূলক ব্যবস্থা গুরুত্ব কতটা অপরিসীম তা নতুন বইয়ে তুলে ধরা হয়েছে। সেমিনারের অংশ হিসেবে স্বাস্থ্য বিষয়ক একটি ডকুমেন্টারি ও প্রেজেন্টেশন প্রদর্শিত হয়। অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড 2024। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই অনুষ্ঠান হয়। বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডের প্রধান উপদেষ্টা রাজু আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব মার্কিন মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন রাওয়া চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত MA হক। অনুষ্ঠানে এসিআই গ্রুপের চেয়ারম্যান M আনিসুদ্দৌলা, রহিম আফরোজের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম সহ বিভিন্ন জনকে সম্মাননা প্রদান করা হয়। এবার কৃষি সংবাদ। চলতি বছরে দফায় দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেনীর কৃষক। কয়েকবার বন্যার পানিতে তলিয়ে খেতেই পচে গেছে জমির শত কোটি টাকার ফসল। গত কয়েকদিন যাবৎ আবারও আমন চাষে মনোযোগী হয়েছেন কৃষক। ফেনী সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। 2024 সালে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে যায় ফেনী জেলা। সেই বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফেনীতে চলতি জুলাই মাসে কয়েক দফায় বন্যায় আবার বিপাকে পড়েন ফেনীর কৃষক। বারবার ক্ষতির পরও হাল ছাড়েননি তারা। অনুকূল আবহাওয়া পেয়ে আমন আবাদে মনোযোগী হয়ে ফসলি জমিতে স্বপ্ন বুনছেন কৃষক। আমরা 2বার চারা ফেলছি, একবার নষ্ট হয়েছে, এখন ফেলছি, এখন নতুন করে লাগাইতেছি। বন্যাতে কিছু কেউ মানুষের জ্বালা নষ্ট হয়ে গেছে। এবারকার যতটুকু আছে এটুকু লাগাইলে আল্লাহ যদি বন্যা টন্যা না হয় আর কি, তাহলে ফসল মানুষ ভালো পাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। সার্বক্ষণিক প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিচ্ছে কৃষি বিভাগ। আমার হচ্ছে ফেনীর প্রধান ফসল, সুতরাং এটা যদি কৃষক ঘরে তুলতে না পারে, কৃষক মনে করে যে তাদের খোরাকের একটু সমস্যা হবে, সেজন্য এবার তারা শতভাগ তো সেটা করবেই। পাশাপাশি আমাদের যে 66,755 হেক্টরের লক্ষ্যমাত্রা, এটাকে ছাড়িয়ে যাবে। দফায় দফায় বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে আমন আবাদে মনোযোগী হওয়া কৃষক আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ভেঙে যাওয়া রেগুলেটর পুনর্নির্মাণ না করায় তীব্র নদী ভাঙনের কবলে নোয়াখালীর মুছাপুর। বছরের ব্যবধানে বাস্তুচ্যুত হয়েছে কয়েক শত পরিবার। নদীতে নদী গর্ভে চলে গেছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও রাস্তা সহ অনেক স্থাপনা। জনপদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি হলেও রেগুলেটর নির্মাণ সময় সাপেক্ষ বলছে পানি উন্নয়ন বোর্ড।
আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভৌগোলিকভাবে নিচু ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা নোয়াখালী। জলাবদ্ধতা নিরসনে 2009 সালে কোম্পানিগঞ্জের মোছাপুরের ছোট ফেনী নদীতে নির্মাণ করা হয় মোছাপুর রেগুলেটর। তবে গত বছরের আগস্টে ভয়াবহ বন্যায় ভেঙে যায় রেগুলেটরটি। এরপর থেকেই তীব্র ভাঙনের মুখে বিস্তীর্ণ এই জনপদ। উত্তাল নদী গ্রাস করেছে চর দরবেশ থেকে মোছাপুর রেগুলেটর পর্যন্ত শত শত বসতবাড়ি, প্রায় 5 কিলোমিটার সড়ক ও অন্তত 1000 একর ফসলি জমি। আমার ছেলে লই মেয়ে লই নাইনাত করলে আমি কই যামু কই থাকুম। ভাঙার কারণে আমরা একবার হলডি দিকে যাই, তাও ভাঙে কেন আর যাইবার জায়গা নাই। খুব কষ্টে আমাদের জিন যেতেছে। হুমকিতে স্থানীয় পর্যটন এলাকাও। এখন স্যার আমরা কোন দিকে যামু? আমরা একটা রুমের ভিতরে বাচ্চা কাচ্চা লইনে রয়েছি। আমি সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি যেন অতি দ্রুতই গেটটা নির্মাণ করা হয়। তবে দ্রুতই সংকট সমাধানের সম্ভাবনা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। আশা করছি যত দ্রুত আমরা প্রকল্পটা জমা দিব ডিপিপি হিসেবে, এটা আসলে কাজ বাস্তবায়নের দিকে যাবে। আর যেখানে বাংলাদেশ কার্যক্রমের জন্য আমরা টেম্পোরারি বেসিসে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, কিছু ইমার্জেন্সি কাজ করা হয়েছে। পরিস্থিতি বলছে ভাঙন চলতে থাকলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিপর্যয় হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠকে প্রধান উপদেষ্টার বার্তা। শিক্ষার্থীদের আন্দোলন ও বহিরাগতদের হামলার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, আজ সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ। জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দলটির মূল চ্যালেঞ্জ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, মনে করছেন বিশ্লেষকরা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। এবং সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ নেদারল্যান্ডসের খেলা আজ। 1 ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়ের হাতছানি। দর্শক, চ্যানেল সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। কিছুক্ষণ পরে শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।